আসসালামু আলাইকুম। আজকে আমি বাস্তব সংখ্যা দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব। আজকে আলোচনায় আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এই বিষয়গুলো থাকবে। তো দেখেন আমাদের প্রথমে যে প্রশ্নটা বলা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, অর্থাৎ আমাদের সাধারণ ভগ্নাংশ দিয়ে রাখছে, এই সাধারণ ভগ্নাংশ থেকে আবৃত ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তো আমরা যদি প্রথমে যে ম্যাথটা দেওয়া আছে সেটা উঠাই, 1/6 দেওয়া আছে। তো দেখেন এরকম অনুপাত আকারে দেওয়া থাকলে এই দাগের উপরের সংখ্যাটিকে বলা হয় লব আর নিচের সংখ্যাটিকে বলা হয় হর। তাহলে উপরেরটা আমরা কি বললাম, লব, আর নিচেরটা হর। তাহলে এটাকে যদি আমরা আবৃত আকারে বা দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করতে চাই, তাহলে এই হর দ্বারা লবকে ভাগ করতে হয়। কিন্তু দেখেন এই 1কে 6 দ্বারা কিন্তু ভাগ করা যায় না, এজন্য আমরা কি করবো, একটা দশমিক নিয়ে নিব। তো দশমিক নিলে আমরা একটা শূন্য নিতে পারবো। তাহলে শূন্য নিলে আমাদের এখানে থাকছে, এবার 10কে আমরা চাইলে 6 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 6কে 6, তাহলে 4 অবশিষ্ট থাকে। তাহলে দশমিকের জন্য আমরা একটা শূন্য চলে আসবে। এবার যদি 40কে 6 দ্বারা ভাগ করি, তাহলে 6 ছক 36 লিখতে পারি আমরা। 4 অবশিষ্ট থাকবে। আবার দশমিকের জন্য একটা শূন্য আসবে, 6 দ্বারা ভাগ করলে 6 ছক 36 হবে। তাহলে আবার 4 অবশিষ্ট থাকবে। আবার দশমিকের জন্য একটা শূন্য আসবে, তাহলে আবার 36 লিখতে পারি, যে 6 ছক 36, আবার 4 অবশিষ্ট থাকবে। আবার দশমিকের জন্য একটা শূন্য আসবে, আবার 6 দ্বারা ভাগ করলে 40কে 6 ছক 36 আসবে, 4 অবশিষ্ট থাকবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের দশমিকের পরে 6 অঙ্কটার বারবার পুনরাবৃত্তি ঘটছে ভাগফলের ক্ষেত্রে। আর ভাগশেষের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রতিবার এই 6 দ্বারা যদি আমরা এই সংখ্যাটিকে ভাগ করি, তাহলে 4 অবশিষ্ট থাকছে। তা যদি এরকম কন্ডিশন হয় যে আমি যদি ভাগফলের দিকে ফলো করি, যে দশমিকের পরে কোনো একটা অঙ্কের বারবার পুনরাবৃত্তি ঘটছে, তাহলে আমরা কি করব, এখানে ভাগ রেখে দিতে পারবো। কারণ আমরা বোঝাই যাচ্ছে যে এরপর আমি যদি অসীম পর্যন্ত ভাগ নিয়ে যাই, অসীম পর্যন্ত আমার এই 6 সংখ্যাটা বারবার বারবার পুনরাবৃত্তি ঘটবে। তাহলে আমরা এখন যেটা লিখবো যে 1/6 ইজিক্যাল টু 0.16666, এরপর ডট ডট চিহ্ন দিয়ে দেবো। তার মানে এই 6 অঙ্কটা অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে যেহেতু দশমিকের পরে 6 অঙ্কটার বারবার পুনরাবৃত্তি ঘটছে, তাহলে আমরা এই সংখ্যাটিকে আবৃত আকারে প্রকাশ করতে পারবো, যে 0.1 লিখবো আর 6 লিখে তার মাথার আবৃত চিহ্ন দিয়ে দেবো। এই আবৃত চিহ্ন দ্বারা কি বোঝাবে, এই যে অঙ্কের উপর আবৃত চিহ্ন দেওয়া থাকবে সেই অঙ্কটা অসীম পর্যন্ত বিদ্যমান এবং এই অঙ্কটার বারবার পুনরাবৃত্তি ঘটবে। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি 1/6 সমান সমান 0.16, আর এই 6-এর পর আবৃত চিহ্ন। তাহলে আমি যেহেতু এই সাধারণ ভগ্নাংশটাকে এই আবৃত আকারে প্রকাশ করতে পারছি, তো এটা আমার থেকে আমাদের চেয়েছিল যে আমাদের সাধারণ ভগ্নাংশ দিয়ে রাখছে, আমাদের আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে সিম্পলিফাইড ভাগ করে আমরা বললাম কি, যখন দেখবো যে একই ভাগফলে একই অঙ্কের বারবার পুনরাবৃত্তি ঘটছে, সেই সময় আমরা ভাগ রেখে দেবো। তবে মিনিমাম 4বার ক্যালকুলেশন করা ভালো, যে 4বার যদি এরকম একই অঙ্কের বারবার পুনরাবৃত্তি ঘটে, তাহলে আমরা ওখানে ক্যালকুলেশন রেখে দেবো। এরপর আসি দ্বিতীয়টাই। তাহলে দ্বিতীয়টাই আমাদের বলছে 3/2/9। তাহলে আমার দ্বিতীয় যে সংখ্যাটা আছে 3/2/9, তাহলে এটা আমাদের একটা মিশ্র ভগ্নাংশ সংখ্যা। এটাকে আমরা আগে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে গেলে এই যে নিচে যে সংখ্যাটি রয়েছে 9, এটা হচ্ছে আমাদের হর সেম রাখবো। আর লব লেখার সময় এই 9কে 3 দ্বারা গুণ করব। তাহলে 3 9 27, আর তার সাথে উপরের যে লব থাকবে সেই লব যোগ করে দেবো। তাহলে লবে 2 ছিল, যোগ করে দিলাম, ধরে থাকবে 29/9। তাহলে এটা আমাদের সাধারণ ভগ্নাংশে আসছে। এখন এখান থেকে আবৃত যাইতে হবে। তাহলে আবৃত যাইতে হলে কি করা লাগবে, লবকে হর দ্বারা ভাগ করা দেওয়া লাগবে। দেখেন 29কে কিন্তু 9 দ্বারা ভাগ করা যায়, যেমন 3 9 27, 3 অবশিষ্ট থাকে। তাহলে 3কে যেহেতু 9 দ্বারা ভাগ করা যায় না, এই জন্য আমরা একটা দশমিক নিয়ে নেব। দশমিক নিলে একটা শূন্য চলে আসবে। সরি, এখানে আমাদের 3 অবশিষ্ট থাকে না, 2 অবশিষ্ট থাকে। তাহলে দশমিকের জন্য একটা শূন্য চলে আসবে। তাহলে এবার 9 দুগুণে 18, আবার 2 অবশিষ্ট থাকবে। আবার দশমিকের জন্য একটা শূন্য আসবে। আবার 20কে যদি 9 দ্বারা ভাগ করি, তাহলে 9 দুগুণে 18 হয়, আবার 2 অবশিষ্ট থাকবে। আবার দশমিকের জন্য শূন্য আসবে, আবার 9 দ্বারা ভাগ করলে 9 দুগুণে 18 হবে। তাহলে আবার আমাদের 2 অবশিষ্ট থাকছে। আবার আমরা কি করবো, দশমিকের জন্য একটা শূন্য নিব, আর 2 দ্বারা গুণ করলে 9 দুগুণে 18 আসবে। তাহলে আবার 2 অবশিষ্ট থাকবে। তাহলে দেখা যাচ্ছে দশমিকের পরে 4টা অঙ্ক এমন পাইছি আমরা, যেগুলো একই অঙ্ক বারবার পুনরাবৃত্তি করছে। তাহলে যেহেতু 4টা অঙ্কের একই অঙ্কের পুনরাবৃত্তি করছে, আমরা এখানে ক্যালকুলেশন রেখে দেবো। তাহলে যে 29/9, এই
ভগ্নাংশ সংখ্যাটিকে আমরা কি আকারে প্রকাশ করতে পারছি, দশমিকে প্রকাশ করলে এভাবে প্রকাশ করতে পারছি 3.222222, এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে যেহেতু দশমিকের পরে 2 অঙ্কটার বারবার পুনরাবৃত্তি করছে, তাহলে পুরো আমরা আবৃত চিহ্ন আকারে প্রকাশ করতে পারি, আবৃত দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এইটাই হচ্ছে আমাদের আবৃত প্রকাশ। তাহলে 29/9 সংখ্যাটা ছিল আমাদের সাধারণ ভগ্নাংশ সংখ্যা, আর এটাকে আমরা কি করলাম, এই যে 3.2 লিখে আবৃত চিহ্ন দিলাম, তার মানে এটাকে আমরা আবৃত আকারে প্রকাশ করতে পারলাম। এরপর আমাদের 2 নম্বর প্রশ্নে বলছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এবার আবৃত দেওয়া আছে, আমাদের সাধারণ ভগ্নাংশে নিয়ে আসতে হবে। সাধারণ ভগ্নাংশ মানে কি, যে এরকম 1/6 অথবা এরকম 3/2/9 এরকম প্রকাশ করতে হবে। তো আমরা 1/6 এ আকারে নিয়ে আসার চেষ্টা করবো আর কি, অর্থাৎ মিশ্রতে না যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করব। আমাদের দেওয়া আছে 0.2, এরপর আবৃত। তো এই ম্যাথগুলো ক্যালকুলেশনের নিয়ম হচ্ছে, আচ্ছা আমি প্রথমে লাস্টেরটা করাই, লাস্টেরটা করলে আপনার কাছে বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে, বাকিগুলো আপনি এমনি বুঝতে পারবেন না। তো এখানে দেখেন আমাদের এই 3-এর উপর আবৃত চিহ্ন দেওয়া আছে, 9-এর উপর আবৃত চিহ্ন দেওয়া আছে। তাহলে আমরা ফার্স্টে কি করব, এই আবৃতকে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয়, ফার্স্টে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা বসাবো, দশমিক উঠাই দিই। তাহলে 62309 এই সংখ্যাটা ছিল, দশমিক উঠাই দেওয়ার পর এরপর এখান থেকে আমরা কিছু বিয়োগ করব। কি বিয়োগ করব, যে সকল অঙ্কের পর দশমিক চিহ্ন আবৃত চিহ্ন দেওয়া নাই সেই সকল অঙ্ক বাদে বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলো বিয়োগ করে দেবো। তাহলে দেখেন আমাদের এই 3 আর 9-এর পর আবৃত চিহ্ন রয়েছে, আর এই 3 আর 9-এর পর আবৃত চিহ্ন আছে, কিন্তু এর মাঝে একটা শূন্য রয়েছে। তো যদি দুই পাশে আবৃত চিহ্ন দেওয়া থাকে আর মাঝে কোনো অঙ্ক থাকে, তো এটা অ্যাকচুয়ালি বোঝায় যে 3-এর পর আবৃত রয়েছে, 0-এর পর আবৃত রয়েছে, 9-এর পর আবৃত রয়েছে। তার মানে আমাদের 3টার উপরেই আবৃত চিহ্ন আছে, এটা বোঝায়। আবার মনে করেন এরকম রয়েছে 8 7 2 5, আর মনে করেন দেওয়া হচ্ছে 0.8-এর পর আবৃত চিহ্ন দেওয়া আছে, 5-এর পর আবৃত চিহ্ন দেওয়া আছে। এটা দ্বারা অ্যাকচুয়ালি বোঝায় আমাদের 8-এর পুরো আবৃত আছে, 7-এর পুরো আছে, 2-এর পুরো আছে, 5-এর পুরো আছে। অর্থাৎ যদি দুইটা সংখ্যার পর দুইটা অঙ্কের পর আবৃত চিহ্ন দেওয়া থাকে আর ওই অঙ্ক দুইটার মাঝে যদি আরো অঙ্ক থাকে, তাহলে সবগুলোর উপরেই আবৃত চিহ্ন আছে, এটা বুঝে নিতে হয়। তাহলে আমাদের 309 তিনটা অঙ্কের উপরে আবৃত চিহ্ন রয়েছে, আবৃত চিহ্ন নাই কার কার, 6 আর 2-এর উপর। তাহলে আমরা 6 আর 2 62, তাহলে 62 বিয়োগ করে দেব। আর নিচে কি করব, দশমিক সংখ্যার পর বা দশমিকের পরে ডান দিকে যতটা অঙ্কের পর আবৃত চিহ্ন দেওয়া থাকবে ততটা 9 নিব। তাহলে আমার এখানে 3টা অঙ্কের পর আবৃত চিহ্ন দেওয়া ছিল, তাহলে আমি 3টা 9 নিব। আর দশমিকের পরে যদি কোনো অনাবৃত সংখ্যা থাকে বা অঙ্ক থাকে, যেমন দেখেন এই দশমিকের পরে 2 অঙ্কটা কিন্তু অনাবৃত, অর্থাৎ এরপর আবৃত চিহ্ন দেওয়া নাই, তাহলে যতটি অনাবৃত অঙ্ক থাকবে ততটা শূন্য নিতে হবে। তাহলে এখানে যেহেতু একটা অনাবৃত আছে, আমরা একটা শূন্য নিলাম। তাহলে এখন সিম্পলি উপরে বিয়োগ করে দেবো। তাহলে উপরে থাকে 7, 6 7 10 4, তাহলে 2 2 6, তাহলে 62,247 থাকে। আর নিচে 9,990, 3 9 18, 4 6 2 8, 8 10, 10 আর 7 17, 17 আর 4 21। তাহলে এখন উপরের সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6, 3 7 21, একটা শূন্য আসবে, 3 7 21, থাকলো 14, তাহলে আমাদের আসবে হচ্ছে 14, 3 4 12, আর 17, 12 2 27, 3 9 27, তাহলে আমাদের থাকছে 20,349, আর নিচে 3 দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে 3 3 3 0। তাহলে এইটাই হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশের প্রকাশ। তাহলে ছিল হচ্ছে আবৃত, আমরা প্রকাশ করলাম সাধারণতে। এখন দেখেন খ নাম্বার সলভ করতে গেলে আমাদের বিষয়টা এখন ইজি হবে। তাহলে আমাদের আছে 0.35 আর 3 আর 5-এর পর আবৃত চিহ্ন। তাহলে আমরা কি বলছিলাম, দশমিক বাদ দিয়ে উঠাই দিয়ে আগে সংখ্যাটিকে লিখব। দেখেন সংখ্যাটি এটা, আপনি চাইলে এরকম লিখতে পারেন 035, কিন্তু এই 035 যে কথা, 35 একই কথা, শুধু 3-5 লেখাও একই কথা, কারণ 35 বোঝায়। এখান থেকে কি বিয়োগ করব, যে সকল অঙ্কের পর আবৃত চিহ্ন আছে সেইগুলো বাদ দিয়ে যত অঙ্ক থাকবে সবগুলো বাদ দিয়ে দেবো। তাহলে এখানে একটাই অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে 0, তাহলে 0টা বাদ দিয়ে দিলাম। বা আপনি সিম্পলি বলতে পারেন যে যে সকল অঙ্কের পর আবৃত চিহ্ন থাকবে না সেগুলোকে বিয়োগ করে দেবো। আর নিচে কি লিখবো, দশমিকের পরে যতটা অঙ্কের পর আবৃত চিহ্ন থাকবে ততটা 9 নেব। আর যদি দশমিকের পরে এমন কোনো অঙ্ক থাকে যেটার উপর আবৃত চিহ্ন নেই, অর্থাৎ অনাবৃত অঙ্ক থাকে, তাহলে 0 নেব। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে দশমিকের পরে কোনো অনাবৃত অঙ্ক নেই। তা যেহেতু অনাবৃত অঙ্ক নেই, তাহলে আমাদের এখানে শেষ করব। আর অনাবৃত থাকলে এখানে আমরা 0 ইউজ করতাম। তাহলে উপরে থাকছে আমাদের 35 আর নিচে থাকছে 99।
তো 35 5 দ্বারা বিভাজ্য হয় না, আর 99 5 দ্বারা বিভাজ্য না, তাহলে এটা এই অবস্থায় থেকে যাবে। তাহলে আমাদের যেটাই ছিল আবৃত অবস্থায় 0.35, সেটাই হচ্ছে আমাদের সাধারণ প্রকাশে 35/99 বা 99 বলাই ভালো, কারণ 99 হয় দশমিক ক্ষেত্রে। আচ্ছা, এখন যদি আমাদের এই লাস্ট ক নম্বরটা বলেন, তাহলে ক নম্বরটা দেখেন এখন আপনাদের পারা উচিত। 0.2 দিয়ে আবৃত চিহ্ন দিয়েছে, তাহলে আমরা কি করব, দশমিক চিহ্ন উঠাই দিলে থাকে কত, 0 আর 2। 0 2 লেখা দুই কথা, 0 লেখা 2 লেখা একই কথা। এবার 2 থেকে কি বিয়োগ করব, 2 থেকে আমরা বিয়োগ করব যে যদি কোনো অনাবৃত অঙ্ক থাকে, সেই অনাবৃত অঙ্কটাকে বিয়োগ করে দেবো। তাহলে অনাবৃত অঙ্ক কত আছে, 0 রয়েছে, তাহলে 0 বিয়োগ করলাম। আর দশমিকের পরে কয়টা দেখতে হবে যে আবৃত অঙ্ক রয়েছে, অঙ্কের পর আবৃত চিহ্ন রয়েছে কয়টার পর, বা আবৃত অঙ্ক রয়েছে কয়টার পর, তাহলে একটার পর আবৃত চিহ্ন রয়েছে বা আবৃত অঙ্ক রয়েছে একটা, তাহলে একটা 9 নিলাম। এরপর দেখতে হবে দশমিকের পরে কোনো অনাবৃত অঙ্ক রয়েছে কিনা, দশমিকের পরে কোনো অনাবৃত অঙ্ক নেই, তাহলে আমাদের যেহেতু আর কিছু নাই, এখানে ক্যালকুলেশন শেষ করবো। তাহলে 2/9, তাহলে আমাদের যেটা ছিল 0.2 আবৃত চিহ্ন, সেটাই হচ্ছে আমাদের 2/9 সাধারণ ভগ্নাংশ আর কি। তাহলে আমি মনে করছি আপনি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে লাস্ট একটা উদাহরণ দিয়ে দিই, 8.726 এরপর আবৃত চিহ্ন দিয়ে রাখছে, এটাকে আমাকে বললো যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমরা কি করবো, আগে দশমিক উঠাই দিয়ে সংখ্যাটা লিখবো, এরপর বিয়োগ করবো কোনটা, যে সকল অঙ্কের পর আবৃত চিহ্ন নেই তাদেরকে বিয়োগ করে দেবো। তাহলে 872 অর্থাৎ 872 এই সংখ্যা তিনটার পর আবৃত চিহ্ন নেই, তাহলে বিয়োগ করে দিলাম। আর নিচে কি করব, দশমিকের পরে যতটা অঙ্কের পর আবৃত চিহ্ন থাকবে ততটা 9 দেবো। তাহলে একটা অঙ্কের পর আবৃত চিহ্ন ছিল, একটা 9 দিলাম। আর দশমিকের পর যতটা অনাবৃত অঙ্ক থাকবে ততটা শূন্য নিতে হবে। তাহলে এখানে 2টা অনাবৃত আছে, আমরা 2টা শূন্য নিয়ে নিলাম। তাহলে এখন সিম্পল ক্যালকুলেশন করবো। তাহলে 4 থাকে 7, তাহলে 5 থাকে 8 একে 9, 9 8 17, তাহলে 7854, আর নিচে থাকে আমাদের 900। 7 8 7 15, 15-এর পাশে 20 আর 24, 24 3-এর ভেতর 3 8 24, তাহলে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে ভাগ করে দিলাম। 3 2 6, 3 6 18, 3 1 3, 3 8 24, তাহলে 2618 থাকে, আর নিচে হচ্ছে 3 দ্বারা ভাগ করলে 300 থাকে। 2 6 2 8, 8 8 16 17, 3 দ্বারা বিভাজ্য না, তাহলে আমাদের এটা এভাবে থেকে যাবে। তাহলে আমাদের যেটাই ছিল হচ্ছে কত, 8.726 6 আবৃত, সেটাই হচ্ছে আমাদের 2618 বাই হচ্ছে 300। তাহলে দশমিক থেকে কীভাবে সাধারণ ভগ্নাংশে আসতে হবে আশা করছি সেটা বুঝতে পারছেন। এরপর আমাদের ভগ্নাংশের গুণ। তো ভগ্নাংশের গুণ করতে গেলে আমাদের ফার্স্টে এই যে আবৃত সংখ্যা দেওয়া আছে, এই আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যাটিকে আগে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে দেখেন 0.3 এরপর আবৃত রয়েছে, তাহলে এটা কত হবে, উপরে হবে 3 - 0 বাই হচ্ছে 9, তার মানে আমাদের হবে 3/9। আর 3/9কে আমরা কি করতে পারি, 3 দ্বারা ভাগ করতে, উপর নিচে ভাগ করতে পারি, তাহলে 1/3 হবে। আর ছিল কত তার সাথে, 0.6, তাহলে 0.6 এর উপর আবৃত, এটাকে লিখতে পারি 6 - 0 বাই হচ্ছে 9, তার মানে থাকবে হচ্ছে 6/9। 6/9কে 3 দ্বারা উপর নিচে ভাগ করলে 3 2 6 আর 3 3 9। এখন গুণ করতে বলছে, তাহলে 0.3 গুণন হচ্ছে 0.6, এটাকে আমরা কি লিখতে পারবো, ভগ্নাংশে আমরা প্রকাশ করেছিলাম 1/3 আর 2/3 আকারে, এটা হচ্ছে আমাদের 2/9। তাহলে আমাদের হচ্ছে ভগ্নাংশের গুণ, তাহলে আমরা এখানে অ্যান্সার রেখে দিতে পারি। আবার চাইলে এটাকেও আবৃত আকারে প্রকাশ করতে পারি। তাহলে এটাকে আবৃত আকারে প্রকাশ করলে কীভাবে প্রকাশ করতে হবে, লবকে হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2কে 9 দ্বারা ভাগ করা যায় না, একটা দশমিক নিতে হবে, দশমিক নিলে একটা 0 আসবে, 9 দুগুণে 18 আসবে, 2 অবশিষ্ট থাকবে। তাহলে এই দশমিকের জন্য একটা 0, আবার 9 দুগুণে 18 হবে, তাহলে আবার 2 অবশিষ্ট থাকবে, আবার একটা 0 নিব, 9 দুগুণে 18 হবে, আবার 2 অবশিষ্ট থাকবে, দশমিকের জন্য একটা 0 আসবে, আবার 9 দুগুণে 18 হবে, তাহলে আবার 2 অবস্থা থাকবে। তাহলে দশমিকের পর দেখছি 4টা অঙ্ক কেমন আসছে, তারা বারবার পুনরাবৃত্তি করছে, তাহলে এখানে শেষ করে রাখবো। তাহলে আমরা বলবো যে 2/9 যে কথা, 0.2222 একই কথা। আর এটাকে পরের লাইনে আবৃত হারে 0.2 এটাতে প্রকাশ করতে হবে। তা যদি আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলে এখানেই শেষ, আর যদি আবৃত্তিতে নিয়ে যেতে পারে তাহলে এখানে এ পর্যন্ত আসতে হবে। তাহলে আমরা ধরবো এরপর থেকে যে আমাদের সাধারণ ভগ্নাংশ পর্যন্তই যাচ্ছে। তাহলে আমাদের পরেরটা দেওয়া আছে 0.62, 0.62 2-এর উপর আবৃত, গুণ হচ্ছে 0.3। তো আমরা ফার্স্টে কি করবো, 0.62কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব।
তাহলে আমাদের প্রথমে 62 মাইনাস হচ্ছে 6 বিয়োগ করে দেবো, যেহেতু 6-এর পর আবৃত 6 অঙ্কটা অনাবৃত অঙ্ক। আর নিচে কী হবে, জয়টা অঙ্কের পর আবৃত, তয়টা হচ্ছে 9, আর জয়টা অনাবৃত সেটা 0। অবশ্যই দশমিকের ডান দিকের গুলো ফলো করতে হবে। তাহলে 62 থেকে 6 বিয়োগ করলে 56 আসে, 56/9 90। তাহলে এটা হচ্ছে আমাদের সাধারণ প্রকাশ, সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়েছে। এরপর আমরা কী করবো, 0.3 এই সংখ্যাটিকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে 3 মাইনাস 0 আর নিচে কত আসবে 9, তাহলে থাকবে কত 1/3। তাহলে এখন যদি আমরা 0.62 এটাকে 0.3 দ্বারা গুণ করে দিই, তাহলে কত লেখা যাবে 56/90 আর ইন্টু থাকবে 1/3। তাহলে আমাদের দেখা যাচ্ছে উপরে থাকছে 56, 56/6 62, উপরে থাকছে 56 আর নিচে থাকছে 270। তাহলে আমরা এখানেই রেখে দিতে পারি চাইলে। আচ্ছা, এরপরে আমাদের আসছে ভগ্নাংশের ভাগ। তাহলে ভগ্নাংশের ভাগের ক্ষেত্রেও সেম প্রসিডিউর, আগে আবৃত থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। কীভাবে প্রকাশ করব, আমরা যেভাবে শিখলাম সেভাবে প্রকাশ করবো আর কি। তাহলে আমাদের কী দিয়ে আছে 0.3, একে ভাগ করতে বলা হচ্ছে 0.6 দ্বারা, যেখানে 6-এর পর আবৃত। তাহলে আমাদের যেহেতু আবৃত ভগ্নাংশ আছে, তাহলে এটাকে আগে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে নিয়ে আসার প্রসিডিউর কি, আগে সংখ্যাটিকে লিখবো, তারপর অনাবৃত অঙ্ক বাদ দিয়ে দিব, আর নিচে আমাদের দশমিকের পরে যতটা আবৃত অঙ্ক থাকবে ততটা 9, আর যতটা অনাবৃত থাকবে ততটা 0। তাহলে একটাই আবৃত, দশমিকের পরে যেহেতু একটাই আবৃত অঙ্ক রয়েছে, একটা 9 নিয়েছি, কোনো অনাবৃত অঙ্ক না থাকার কারণে আর কিছু নিই নাই। তাহলে 3/9 যে কথা, 1/3 সেই একই কথা। তারপরে আমাদের 0.6, তো 0.6কে আমরা আগেরবার প্রকাশ করছিলাম, এটা কত আসছিল 2/3 আসছিল। তাহলে এবার দুইটাকে ভাগ করে দেবো, যে 0.3 আবৃত ভাগ হচ্ছে 0.6 আবৃত। তাহলে এগুলো লিখতে পারবো 1/3 ভাগ হচ্ছে 2/3। তো আমরা জানি এই ভাগকে আমরা যদি চেঞ্জ করে গুণের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে এই সংখ্যাটা, এই যে এখানে যে অনুপাতটা আছে, অনুপাতটা চেঞ্জ হয়ে যায়, উল্টায় যায়। তাহলে 3 উপরে যাবে, 2 নিচে আসবে। এবার এই 3 কাটাকাটি করলে আমাদের উপরে থাকে 1 আর নিচে থাকে 2। তাহলে আমাদের এই 0.3 আবৃত, এটাকে যদি আমরা 0.6 আবৃত দ্বারা ভাগ করি, তাহলে 1/2 পাওয়া যাবে। এখন চাইলে আপনারা এটাকে আবৃত প্রকাশ করতে পারেন, তো আমরা যেহেতু আবৃত প্রকাশ করতে পারি, রেখে দিলাম এখানে। আচ্ছা, এরপর আমাদের 5 নম্বর বলছে, এখানে আরেকটা প্রশ্ন রয়ে গেছে। তাহলে আমাদের কত আছে 0.35, 5-এর উপর আবৃত, এটা গুণ চিহ্ন, এটা ভাগ চিহ্ন হবে, ভাগ হচ্ছে 0.17, যেখানে 1.7, তাহলে 1.7 7-এর উপর আবৃত। তাহলে আমরা ফার্স্টে কী করবো, 0.35 এই আবৃত সংখ্যাটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে আগে কি লিখবো, 35 মাইনাস হচ্ছে কত হবে 3, যেহেতু 3-এর উপর কোনো আবৃত, 3 অঙ্কটা আবৃত অঙ্ক নয়। আর নিচে কী হবে, 9 আসবে, 0 আসবে। 9 কেন আসলো, দশমিকের পরে এই যে 5 অঙ্কটার উপর আবৃত রয়েছে, তাহলে একটা 9, আর 3 অঙ্কটা অনাবৃত, তাদের একটা 0। তাহলে উপরে আসবে 32 আর নিচে আসবে হচ্ছে 90। আর যদি আমরা 1.7 আবৃত এটাকে সাধারণ ভগ্নাংশে নিতে চাই, তাহলে 17 লিখবো, মাইনাস হচ্ছে 1 লিখবো, আর নিচে কত আসবে 9 আসবে। এই দশমিকের বামে কি আছে, এটা আমরা নিচের হর লেখার সময় ফলো করবো না, কাজে লাগবে না এটা আমাদের। তাহলে 16/9 আসছে। তাহলে আমরা এখন যদি 0.35 ভাগ 1.7 লিখি, তাহলে কত আসবে, 0.35-এর পূর্বে তোমরা পাইছি 32/90 ভাগ হচ্ছে 16/9। তাহলে আমরা ভাগকে যখন আমরা গুণের মাধ্যমে প্রকাশ করব, তখন কি হবে, ডান পাশের ভগ্নাংশটা উল্টায় যাবে বা বিপরীত হয়ে যাবে। তাহলে 9 দিয়ে কাটলে 9×90 আর 16 × 32। তাহলে আমার পাওয়া যাচ্ছে 2/10। 2 থেকে কাটলে আবার 1/5 পাওয়া যায়। তাহলে আমাদের এই ভাগফল হচ্ছে 1/5। এরপর 5 নম্বর প্রশ্নে বলছে, নিচের কোনগুলো মূলদ ও অমূলদ, এগুলো আমাদের শনাক্তকরণ করতে বলছে। তো দেখেন, আমরা যখন 1 নম্বর লেকচারে মূলদ অমূলদ চিনছিলাম, তখন আমরা বলছিলাম যে শুধুমাত্র একটাই ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরিটাই আমাদের অমূলদ সংখ্যা হয়। কোন ক্যাটাগরি, অনাবৃত, অসীম, দশমিক ভগ্নাংশ। শুধুমাত্র এই একটা ক্যাটাগরি ব্যতীত বাকি সবগুলো আমাদের জেনারেলি কি হয়, মূলদ সংখ্যা হয়। তাহলে অসীম, অনাবৃত, দশমিক ভগ্নাংশ কোনগুলো,
যেমন সাপোজ এরকম রয়েছে 7.2, 7, 6, 3, 5 এভাবে চলছে এই সংখ্যাগুলো। তাহলে এটা আমাদের একটা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। কেন? কারণ দশমিকের পরে এই ডট ডট চিহ্ন দ্বারা বোঝাবে যে দশমিকের পরে অসীম সংখ্যক অঙ্ক বিদ্যমান, আর দশমিকের পরের অঙ্কগুলোর কোনো পুনরাবৃত্তি ঘটছে না, সুতরাং এটা একটা অনাবৃত। তাহলে এটা একটা অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, আর এই অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যাই আমাদের অম্লজ সংখ্যা হয়। এখন দেখেন আমাদের 0.4 এর উপর আবৃত চিহ্ন দিয়ে আছে। তো আমরা জানি যে সকল আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলদ হয়। তাহলে এটা আমাদের মূলদ সংখ্যা। 9 লিখে তারপর রুট লিখেছে, তো 9 হচ্ছে আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা। এই 9কে রুট করলে কত পাওয়া যায়? 3 পাওয়া যায়। 3 একটা পূর্ণ সংখ্যা, তাহলে সুতরাং আমাদের এটা একটা মূলদ সংখ্যা। √11, এই √11 কিন্তু আমাদের মূলদ সংখ্যা না, কারণ 11 সংখ্যাটা কিন্তু আমার পূর্ণবর্গ না। তাহলে পূর্ণবর্গ না হওয়ার কারণে এটা আমাদের মূলদ সংখ্যা হবে না। তাহলে আমাদের 11 নম্বরটা মূলদ সংখ্যা নয়, সরি গ নম্বরটা মূলদ সংখ্যা নয়। এরপর ঘ নম্বর বলছে উপরে দেওয়া আছে √27, নিচে দেওয়া আছে √48। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি √27/48। যদি কাটাকাটি করি 3 নাম 27 আর 3 ষোলো 48, এটাকে পরের লাইনে লেখা যায় √9 আর √16। তাহলে 9 এর রুট করলে পাওয়া যায় হচ্ছে 3, আর 16 রুট করলে পাওয়া যায় 4। দেখেন 3/4। তো আমরা জানি মূলদ সংখ্যাকে সবসময় দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। তাহলে যেহেতু আমাদের এই সংখ্যাটিকে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারছি, সুতরাং এটা আমাদের একটা মূলদ সংখ্যা। তাহলে ঘ নম্বর মূলদ। উম নম্বর দশমিকের পরে আমাদের সসীম সংখ্যক অঙ্ক বিদ্যমান, সুতরাং এটা আমাদের একটা সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। আর আমরা জানি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা হয়। চ নম্বর যদি দেখি 3.72526, এরপর ডট ডট রয়েছে। তাহলে ডট ডট থাকা দ্বারা বোঝাচ্ছে অঙ্কগুলো অসীম, দশমিকের পরের অঙ্কগুলো অসীম পর্যন্ত বিদ্যমান, আর দশমিকের পরের অঙ্কগুলোর কোনো পুনরাবৃত্তি না ঘটায় এটা একটা অনাবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাহলে প্রথমে দেখছিলাম অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, পরে পাইলাম অনাবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাহলে একসাথে এটা একটা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। আর অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ আমাদের মূলদ সংখ্যা হয় না, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে গ আর চ হচ্ছে অমূলদ, আর এই বাকি 4টে হচ্ছে আমাদের মূলদ। এরপর ভগ্নাংশের যোগ। তো ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা একটু বেশি হয়, বাট আপনি যদি 2বার প্র্যাকটিস করেন তাহলে ইজি হয়ে যাবে। তো আমাদের প্রথমে একটা সংখ্যা দেওয়া আছে 0.45, এর 5-এর উপরে আবৃত, আর দ্বিতীয় যে সংখ্যা দেওয়া আছে 0.134, যেখানে 3 আর 4-এর উপরে আবৃত। তো আমরা এখানে ফার্স্টে যেটা ফলো করব, যে প্রথম সংখ্যায় কতটা আবৃত অঙ্ক আর কতটা অনাবৃত অঙ্ক রয়েছে সেটাকে দেখব। দেখেন প্রথম সংখ্যায় অনাবৃত রয়েছে 1টি, আবৃত রয়েছে 1টি, আর দ্বিতীয় সংখ্যায় অনাবৃত অঙ্ক রয়েছে 1টি আর আবৃত অঙ্ক রয়েছে 2টি। তাহলে প্রথম সংখ্যায় আবৃত অঙ্ক কোনটা? আবৃত অঙ্ক হচ্ছে 5 আর অনাবৃত হচ্ছে 4। আর দ্বিতীয় সংখ্যায় একটা অনাবৃত সেটা হচ্ছে 1, আর 2টা আবৃত সেটা হচ্ছে 3 আর 4। এবার কি করব, এই প্রথম সংখ্যায় যতটা অনাবৃত ছিল আর দ্বিতীয় সংখ্যায় যতটা অনাবৃত ছিল, তাহলে প্রথম সংখ্যায় 1টি, দ্বিতীয় সংখ্যায় 1টি, এই দুইটার লসাগু নির্ণয় করবো। দেখেন 1 আর 1-এর লসাগু একই হয়। আর প্রথম সংখ্যায় যতটা আবৃত ছিল আর দ্বিতীয় সংখ্যায় যতটা আবৃত ছিল, ওই দুইটার আবার লসাগু নির্ণয় করবো। তো লসাগু নির্ণয় করলে 2 হয়। তার মানে আমাদের যোগ করার ক্ষেত্রে আমরা সংখ্যাগুলোকে যে মডিফাই করে নিতে হবে বা সাজায় নিতে হবে, সেই ক্ষেত্রে আমার প্রতিটা সংখ্যায় একটা অনাবৃত অঙ্ক থাকবে আর 2টা আবৃত অঙ্ক থাকবে। তাহলে 0.45, এটাকে যদি আমরা একটু মডিফাই করি তাহলে লিখতে পারবো 0.45। তাহলে আমার যেহেতু একটা অনাবৃত লাগতো, একটা অনাবৃত রেখে দিলাম, আর বাকিটা আবৃত হবে। কয়টা আবৃত হবে? 2টা। তাহলে দেখেন আবৃত ছিল কার উপর? 5-এর উপর। তাহলে 5, এই 2টা আমাদের হচ্ছে আবৃত সংখ্যা থাকবে, 2টা আবৃত অঙ্ক থাকবে। এরপর আমাদের ক্যালকুলেশনের সুবিধা, মানে ক্যালকুলেশনের জন্য যে অঙ্কগুলোর উপর আবৃত চিহ্ন ছিল 2টা অঙ্ক এক্সট্রা নিতে হবে। তো 2টা অঙ্ক এক্সট্রা নিয়ে নিলাম। তারপর দ্বিতীয় যে সংখ্যাটা ছিল 0.134, যেখানে 3 আর 4-এর উপর আবৃত। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে যেটা ছিল সেটা বসাবো, 1 3 4। তাহলে একটা অনাবৃত লাগবে, এই একটা অনাবৃত রেখে দিব, আর বাকি 2টা অঙ্ক আবৃত থাকবে, বাকি 2টা অঙ্ক রেখে দিলাম। এরপর আমরা কি বুঝলাম, যে অঙ্কগুলো আবৃত থাকবে সেগুলোর 2টা এক্সট্রা নিয়ে নেব। তো দেখেন আমাদের 3 4-এর উপর আবৃত ছিল, তাহলে 3 আর 4 এক্সট্রা নিয়ে নিলাম। এরপর যোগ করে দেবো, তাহলে 5 আর 4 যোগ করলে 9 আসে, 5 আর 3 যোগ করলে 8 আসে, 5 আর 4 যোগ করলে 9 আসে, 5 আর 3 যোগ করলে 8 আসে, আর 4 যোগ করলে 5 আসে, এখানে 0 আসে। তাহলে লাস্টে যেহেতু 2টা অঙ্কের উপর আমাদের 10 পুনঃপুনিক ছিল বা আবৃত ছিল, আবৃত দিয়ে দিলাম।
তাহলে আমাদের যেটাই ছিল 0.45 আর 0.134, এই দুটোর যোগফল সমান কি আসবে? সেটা হচ্ছে আমাদের 0.589, যেখানে 5 আর 8-এর উপর আবৃত চিহ্ন দিয়ে দেবো। এখন দেখেন এই যে লাস্টের দুইটা ডিজিট আমরা এক্সট্রা নিয়েছিলাম কিসের জন্য? কারণ যদি লাস্টের দুটো ডিজিট যোগ করার ফলে যদি এখানে আমাদের 8 মানে 10-এর চাইতে বেশি আসতো, মানে যে এই 8-এর কাছে যদি 10 আসতো বা 10-এর চাইতে বেশি আসতো, তাহলে আমরা কি করতাম? এপাশে 1 যোগ করে নিতাম। যেহেতু বেশি আসে না, এই জন্য আমরা যোগ করে নিই, বাট বেশি আসলে যোগ করে নিত। তো দেখেন দ্বিতীয় উদাহরণটা নিলে আমাদের আর একটু বেশি ক্লিয়ার হবে না। তো আমাদের বলা হচ্ছে 0.006 6-এর উপরে আবৃত, এরপর 0.92 9 আর 2 দুজনের উপরে আবৃত, আর 0.134 যেখানে 3টা অঙ্কের উপরে আবৃত চিহ্ন দিয়ে রাখছে। তাহলে আমাদের 0.66 এখানে কয়টা আবৃত কয়েকটা অনাবৃত আছে? অনাবৃত 2টা, আবৃত 1টা। এখানে অনাবৃত নাই, আবৃত 2টা। এখানে অনাবৃত নাই, আবৃত 3টা। তাহলে দেখেন প্রথমটাতে আবৃত 2টা, দ্বিতীয়টাতে কোনো আবৃত নাই, তৃতীয়টাতে কোনো আবৃত নাই। তাহলে আমাদের প্রতিটা ক্ষেত্রে 2টা অনাবৃত সংখ্যা থাকবে। আর প্রথমটাতে আবৃত আছে 1টা, দ্বিতীয়টাতে আবৃত আছে 2টা, আর তৃতীয়টাতে আবৃত আছে 3টা। তাহলে 3টা লসাগু নির্ণয় করলে আমাদের কত আসবে? 6 আসবে, যেহেতু 2 আর 3 মৌলিক সংখ্যা। তার মানে আমরা এই সংখ্যাগুলোকে মডিফাই করে যে নতুন সংখ্যাগুলো নিব, সেখানে 2টা অনাবৃত থাকবে আর 6টা আবৃত থাকবে। তাহলে 0.006 আবৃত, এটাকে আমরা লিখবো 0. আগে যা ছিল সেটা বসাবো। তাহলে এখানে আমাদের অনাবৃত লাগবে কয়টা? 2টা রেখে দিলাম। আর বাকি আমার 6টা লাগবে আবৃত। এখন আবৃত তো একটাই আছে, তো যেটা আছে সেটাকে আমরা 6 বার লিখবো। 3 4 5 6, এরপর লাস্টেরটায় আবৃত চিহ্ন দিয়ে দেবো। আর এক্সটা আমরা কি বুঝলাম? 2টা অঙ্ক নিব যেগুলো আবৃত ছিল আর কি। তাহলে আবৃত ছিল 6, তাহলে 6 2টাকে এক্সট্রা নিয়ে নিলাম। এরপর 0.92 2টার উপরে আবৃত, তাহলে আমরা কি করবো? আগে 0.92 বসাবো। তো দেখেন আমাদের 2টা অনাবৃত লাগতো, তাহলে যেহেতু 2টা অনাবৃত লাগতো, তাহলে আমরা কি করব? 2টা অনাবৃত আগে রেখে দিব। কিন্তু 2টা অনাবৃত রাখার পর দেখা যাচ্ছে যে আমাদের যদি দশমিকের পর 2টা অঙ্ক ছিল, 2টা অঙ্ক শেষ হয়ে গেছে। তাহলে আমরা কি করবো? আবার 9-2 লিখবো, লিখে আবৃত দেওয়া শুরু করব। তাহলে 9-2 9-2 9-2, তাহলে আমার যতটা আবৃত লাগবে ততটা নিয়ে নেবো, কিন্তু সিকোয়েন্স ঠিক থাকবে, যে 9-2 9-2 9-2 এই সিকোয়েন্সটা ঠিক থাকবে। আর লাস্টে আবার 2টা এক্সট্রা নিয়ে নেব। এরপর 0.134 3টার উপরে আবৃত ছিল, তাহলে আমরা প্রথমে যা ছিল সেই অঙ্কগুলো বসাই দেবো। 2টা অনাবৃত লাগবে, 2টা অনাবৃত রেখে দিলাম, বাট 3 নম্বর সংখ্যাটা কিন্তু আমাদের আবৃত হবে। এখানে দেখেন 1 3 4 এই 3টা অঙ্কের উপরে আবৃত ছিল, তাহলে এই 3টে আমাদের বারবার পুনরাবৃত্তি ঘটবে। তাহলে 1 3 4 1 3 4 1 3 4। তো দেখেন আমরা বুঝলাম 6টা আবৃত নিব, তাহলে 2টা 4টা 6টা, এই যে 6টা আবৃত নেওয়া হয়ে গেল। আর বাকি 2টা এক্সট্রা নিতে বলছিলাম, তাহলে এই 2টা হচ্ছে এক্সট্রা, তাহলে আর বাকি 2টার প্রয়োজন নাই। তাহলে এবার সিম্পলভাবে যোগ করে দেবো। 6 2 8, 8 আর 1 যোগ করলে 9 পাওয়া যায়। 6 আর 9 6 15, 15 আর 4 19 পাওয়া যায়। 19 আর 9 হাতে গেলে 1। এবার দেখেন 1 কিন্তু হাতে আছে, তাহলে একই হাতে থাকলে 3 সাথে 1 যোগ করলে 4, 4 আর 2 6, 6 6 12, 12 2 হাতে গেল 1, 1 আর 1 2, 9 আর 2 11, 11 আর 6 17 হাতে 1, 4 আর 1 5, 5 আর 2 7, 7 6 13, 13 3 হাতে 1, 3 আর 1 4, 9 আর 4 13, 13 আর 6 19, 19 আর 9 হাতে 1, তারপরে 2 আর 1 3, 3 আর 1 4, 6 আর 4 10, 0 হাতে 1, 4 আর 1 5, 5 আর 9 14 আর 6 20, 0 হাতে গেল 2, 3 আর 2 5, 5 আর 2 7, আর 9 আর 10, 0 হাতের 1 এ পাশে যোগ হয়ে গেল। তাহলে আমাদের যেহেতু লাস্ট 6টা ডিজিটের উপর আমাদের আবৃত চিহ্ন ছিল, তাহলে 6টা ডিজিটের উপর আমরা আবৃত চিহ্ন দিয়ে দিলাম। তাহলে আমাদের 0.006 আবৃত, 0.92 আবৃত, 0.134 আবৃত। 3টা যোগ করলে কত পাওয়া যাবে? 1.0700937 পাওয়া যাবে। তাহলে এই 3টা যোগফল হচ্ছে এটা। আর দেখেন যদিও একটু লেন্দি, বাট 2বার প্র্যাকটিস করলে আপনার কাছে ইজি হবে, প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবেন। তাহলে আমাদের যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর আগে সেই সংখ্যাগুলোর থেকে আগে খুঁজে বের করতে হবে যে আবৃত অঙ্ক রয়েছে কয়টা, অনাবৃত কয়টা। এরপর অনাবৃতগুলো লসাগু করতে হবে, আবৃতগুলো লসাগু করতে হবে। লসাগুর পর দেখতে হবে যে আমাদের কয়টা লসাগুটা কত আসছে, অনাবৃত লসাগু কত হচ্ছে আর আবৃত লসাগু কত হচ্ছে। তাহলে অনাবৃত লসাগু যত হবে প্রতিটা সংখ্যায় ততটাই অনাবৃত অঙ্ক থাকতে হবে।
আর আবৃত লসাগু যা হবে প্রতিটা সংখ্যায় ততটা আবৃত থাকা লাগবে। যদি আবৃত সংখ্যা যদি লসাগু সংখ্যা সমান না হয় তাহলে আমরা কি করব, ওই সংখ্যাগুলোকে পুনরাবৃত্তি করে আবৃতের সংখ্যা পূরণ করে নেব, দেন যোগ করে দেবো, আমার অ্যান্সার চলে আসবে। তাহলে বিয়োগের আর দুইটা আমরা ম্যাথ নির্ণয় করি, তাহলে আরেকটু বিষয়টা ক্লিয়ার হবে না। যদিও বোঝা যাচ্ছে যে যারা প্রথমবার এটা নির্ণয় করছেন তাদের মাথা ঝিম ধরে যাচ্ছে, কিন্তু আর দুইটা নির্ণয় করলে দেখেন বিষয়টা একটু ইজি হবে। আমার বিয়োগের ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে 3.4 থেকে 2.13 বিয়োগ করতে হবে। তাহলে আমরা এই সংখ্যাটিতে দেখব আবৃত কয়টা, অনাবৃত কয়টা। অনাবৃত নাই, আর আবৃত রয়েছে একটি, আর এটাতে আবৃত একটি, অনাবৃত একটি। তাহলে যেহেতু প্রথমটাতে অনাবৃত নেই আর দ্বিতীয়টাতে আবৃত একটি, তাহলে আমাদের অনাবৃত একটি, তাহলে আমাদের অনাবৃত হবে কয়টি, একটি। আর দ্বিতীয়টাতে আমাদের আবৃত একটা, প্রথমটাতে আবৃত একটা, দ্বিতীয়টাতে আবৃত একটা। তাহলে এক আর একের লসাগু কত, এক আর একের লসাগু হচ্ছে 1। তাহলে আমাদের এই সংখ্যাগুলোকে আমরা যে সংখ্যা লিখতে চাচ্ছি, মানে যে মডিফাই করতে চাচ্ছি, সেক্ষেত্রে একটা অনাবৃত থাকবে আর একটা আবৃত থাকবে। তাহলে দেখেন 3.4, এটাকে আমরা এভাবে লিখবো, 3.4 লিখবো। তো লিখার পর দেখেন আমাদের একটা অনাবৃত লাগবে, একটা অনাবৃত রেখে দিলাম, কিন্তু আবার আবৃত একটা লাগবে। তাহলে যে আর একটা 4 লিখে তারপর দশমিক পুনঃ আবৃত দিয়ে দেবো আর কি। এরপর আমাদের কথা ছিল 2 আর ওই যে ক্যালকুলেশনের জন্য আমরা কি বলছিলাম যে আবৃত থাকবে যার পর দুইটা এক্সট্রা নিয়ে নেব। আর দ্বিতীয়টা ছিল 2.13, যেখানে 3-এর পর আবৃত। তাহলে আমরা আগে সংখ্যাটা বসাবো। দেখেন এই সংখ্যাটা বসানোর ফলে একটা অনাবৃত রেখে দিলাম, আর একটা আবৃত হবে, তাহলে আবৃতটাও দিয়ে আছে, আবৃত 3-এর পর আবৃত চিহ্ন দিয়ে দিলাম। এরপর বলছিলাম দুইটা অঙ্ক এক্সট্রা নিতে হবে, কোন দুইটা, যেগুলোর উপর আবৃত চিহ্ন ছিল। তাহলে 3-3। এরপর সিম্পলি যোগ করে দেবো, 4-3 7, 4-3 7 দাগ, 4-3 7, 4-1 5, আর এই পাশে আমাদের আসা হচ্ছে 3-2 5, আর লাস্ট ডিজিটের পর আবৃত দিয়ে দিলাম। তাহলে আমাদের 3, সেটা আমরা তো যোগ করে দিয়েছি, বিয়োগ করা লাগবে আমাদের। তাহলে বিয়োগ করলে 4 থেকে 3 বিয়োগ করলে 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3 থেকে 2 বিয়োগ করলে 1। তাহলে লাস্টের ডিজিটে আবৃত চিহ্ন ছিল দিয়ে দিলাম। তাহলে আমাদের 3.4 থেকে যদি আমরা 2.13 বিয়োগ করি, তাহলে আমাদের পাওয়া যায় 1.31, যেখানে 1-এর পর আবৃত চিহ্ন। খ নম্বর কি বলছে, খ নম্বর আমাদের দেওয়া আছে 8.49 থেকে 5.365, যেখানে 6-5-এর পর আবৃত বিয়োগ করতে হবে। তাহলে আমরা ফার্স্টে কি করবো, এখানে আবৃত অনাবৃত দেখবো। তাহলে অনাবৃত আছে 2টা, আবৃত আছে 0টা। এখানে অনাবৃত আছে একটা, আবৃত রয়েছে 2টা। তাহলে এখানে অনাবৃত 2টা, আবৃত একটা, 2 আর 1-এর লসাগু কত আসবে, 2 আর 1-এর লসাগু হবে 2। আর এখানে কোনো আবৃত নাই, অনাবৃত, আর এখানে আবৃত রয়েছে 2টা। তাহলে প্রথমটাতে কোনোটা নাই, আর দ্বিতীয়টা যেহেতু 2টা আছে, তাহলে লসাগু আমাদের কত হবে, 2 আসবে। তাহলে দেখা যাচ্ছে 2টা আবৃত হবে আর 2টা অনাবৃত হবে আর 2টা আবৃত হবে। তাহলে 8.49, এটাকে আমরা লিখবো 8.49। দেখেন 2টা অনাবৃত লাগবে, 2টা অনাবৃত আছে, কিন্তু আবৃত তো 2টা লাগবে, কিন্তু আবৃত তো নাই। তাহলে আমরা কি করবো, যেহেতু আবৃত নাই, এখানে কোনো দশমিকের পরে আবৃত সংখ্যাই নাই, তাহলে আমরা 0 দ্বারা পূরণ করবো। তাহলে 0 দিয়ে দিলাম। 2টা লাগলো আবৃত, 2টা 0 নিয়ে পূরণ করলাম। আর বলছিলাম যেটা আবৃত হবে সেটাকে 2টা এক্সট্রা নিয়ে নেবো। তাহলে 0 2টা এক্সট্রা নিয়ে নিলাম। এরপর 5.365, যেখানে 6 আর 5-এর পর আবৃত। তাহলে আমরা কি করব, প্রথমে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা বসাই দেব। বসাই দেওয়ার পর আমাদের দেখতে হবে যে কয়টা অনাবৃত। তাহলে অনাবৃত 2টা রেখে দিলাম। তাহলে 5 থেকে আমার আবৃত শুরু হবে। কিন্তু দেখেন আমাদের আবৃতের সংখ্যা ছিল কার পুর, 5-এর পুর আর 6-এর পুর। তাহলে আমাদের পরবর্তী সংখ্যা আবার কি হবে, 6 হবে, তারপরে 5 হবে, তারপরে আবার 6 হবে, আবার 5 হবে। তাহলে আমাদের এই 6-এর উপর আবৃত আর 2টা এক্সট্রা নিতে চাইছিলাম, এই 2টা আমরা রেখে দিলাম। তাহলে এবার সিম্পলি আমরা বিয়োগ করে দেব। তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে কত আসে, 4। 5-এর সাথে 1 যোগ হলে 6, তাহলে যদি 0কে 10 ধরি, 10 থেকে 6 বিয়োগ করলে 4। হাতের 1 আছে, তাহলে 7-এর সাথে 6-এর সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে আমাদের আসে 7। ঠিক করছি তো, 7। তাহলে আমাদের এখানে আসে 3, আর এখানে 1 যোগ হলে 6 থাকে 4, এখানে 1 যোগ হলে 7 2, আর এখানে 1, আর এখানে বিয়োগ করলে 3।
তাহলে লাস্ট দুইটা ডিজিটের উপর আবৃত। তাহলে আমাদের 8.49 থেকে যদি আমরা 5.365 বিয়োগ করি, তাহলে আমাদের যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 3.1243, যেখানে 4 আর 3 এর উপর আবৃত।